হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুপেডিয়া। তো আজ আমরা আমাদের বল ও গতি চ্যাপ্টারের পরবর্তী জিনিসগুলো জেনে নেব। পরবর্তী জিনিসের মধ্যে যেটা প্রথমেই পড়ে সেটা হলো বেগ এবং ত্বরণ, মন্দন ইত্যাদি। সো লেটস স্টার্ট। তাহলে বেগ কি? বেগ হলো সময়ের সঙ্গে সরণের পরিবর্তনের হারকে গতিশীল বস্তুর বেগ বা গতিবেগ বলে। ঠিক আছে, এবার এই জিনিসটার মানে কি? সরণের পরিবর্তনের হার। তোমরা একটা খেয়াল করে দেখবে, আমি যখন দ্রুতি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ওটা ছিল অবস্থার পরিবর্তনের হার, আর এটা হলো সরণের পরিবর্তনের হার। এটাকে যদি আমি সিম্পলিফাইড টার্মে বলি, সেটা হলো একক সময় কোনো সচল বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুর বেগ বলে। তাহলে এইখানে বেগ হলো কিন্তু সরণ ডিভাইডেড বাই সময়, আর দ্রুতিতে কি ছিল? দ্রুতিতে ছিল অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, সেটা আমি তোমাদের বুঝিয়েছিলাম। কি ডিফারেন্স ছিল? দূরত্ব হলো তোমার প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্টের মধ্যে তুমি যত ডিস্টেন্স কভার করেছো, আর সরণ কি? তোমার প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্টের মধ্যে সর্বনিম্ন দূরত্বটা, একটা নির্দিষ্ট দিকে সর্বনিম্ন দূরত্ব। অ্যাকচুয়ালি এটা আমরা স্ট্রেট লাইন দিয়ে, আমরা সরলরেখা দিয়ে মাপি, তাই তো? তাহলে ওটা হলো সরণ, আর মানে এটা হলো সরণ, আর দূরত্ব হলো যে পথটা তুমি গেছো, আঁকা বাঁকা যে পথে গেছো, কিন্তু সরণ ইজ অলওয়েজ ইন এ স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে বেগ এটাই বলছে, একক সময় কোনো সচল বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুর বেগ বলে। দেখো এই সরণ টার্মটাকে লিখেছে নির্দিষ্ট দিকে যে দূরত্ব, কারণ যদি নর্মাল একটা পথ দেখি, নর্মাল পথ এরকম 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 হতে পারে, কিন্তু সরণের ক্ষেত্রে এটা এরকমই হবে, নির্দিষ্ট দিকে। ঠিক আছে, তাহলে এইটা হলো বেগ, সরণ বাই সময়। তাহলে সময়ের সঙ্গে সরণের পরিবর্তনের হারকে আমরা বলছি বস্তুর বেগ। এস বাই টি, সরণকে এস দিয়ে আর সময়কে টি দিয়ে। এবার এটি একটি ভেক্টর রাশি, স্বাভাবিক বুঝতে পারছো, কারণ সরণ নিজে একটি ভেক্টর রাশি। এর একক কি? এর সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই একক মিটার পার সেকেন্ড, আর এফপিএস একক ফুট পার সেকেন্ড। এবার সমবেগ বস্তুটা কি? সমবেগ হলো সময়ের সঙ্গে বস্তুর বেগের মান ও অভিমুখ অপরিবর্তিত থাকলে বস্তুটির বেগকে সমবেগ বলে। অর্থাৎ দেখো, এইখানে তোমার বেগ যদি, এখানে যেহেতু বেগ ভেক্টর রাশি, তোমার যদি সমবেগ রাখতে হয় তাহলে তোমায় তার মান আর অভিমুখ দুটোই অপরিবর্তিত রাখতে হবে। এবার অভিমুখ অপরিবর্তিত কি করে রাখবে? অভিমুখ অপরিবর্তিত মানে শুধুমাত্র তোমার স্ট্রেট লাইনই সম্ভব। স্ট্রেট লাইন হলেই তোমার অভিমুখ দেখো সমস্ত পথে অপরিবর্তিত থাকছে, মানে একটা নির্দিষ্ট দিকেই থাকছে। কিন্তু এই স্ট্রেট লাইনের জায়গায় যদি অন্য যে কোনো হয়, একটু আঁকা ব্যাকা এরকম জিনিসপত্র হয়, তাহলে তো প্রতি মুহূর্তে না এই দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে অভিমুখটা সেম থাকছে না। আর যখন অভিমুখ সেম থাকবে না, তখন তাহলে ভেক্টর রাশি সমান হতে পারবে না, কারণ ভেক্টর রাশির মান আর অভিমুখ দুটোই আছে। তাহলে যেহেতু সমবেগ বলছে, সমবেগের ক্ষেত্রে বস্তুর বেগের মান আর অভিমুখ দুটোই আমাদের কি থাকতে হবে? দুটোই আমাদের অপরিবর্তিত থাকতে হবে। সময়ের সঙ্গে বস্তুর বেগের মান ও অভিমুখ অপরিবর্তিত থাকতে হবে, তাই বস্তুর বেগকে সমবেগ বলে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি একটু সিম্পলিফাইড টাইমে বলি, সেটা কি হবে? সমবেগে গতিশীল বস্তু সমদ্রুতিতে সরলরেখা বরাবর চলে। এই লাইনটার মানে কি? এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় এক্সপ্লেনেশন চাই। সমবেগে গতিশীল বস্তু সমদ্রুতিতে সরলরেখা বরাবর চলে। তাহলে এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হলো, সমদ্রুতি কি বলেছিলাম আশা করি তোমাদের মনে আছে। সমদ্রুতি হলো সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তনের হারকে আমরা দ্রুতি বলি। আর সমদ্রুতি কি? যখন আমরা প্রতি সময় ইন্টারভ্যালে বা প্রতি সময়ের ব্যবধানে আমরা সেম দূরত্ব অতিক্রম করি। আর দেখো, আমি তোমায় বললাম সমবেগ মানে এটা সবসময় স্ট্রেট লাইন হবে। তাহলে একটা স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে আর প্রতি সময়ের ইন্টারভ্যালে সমান দূরত্ব অতিক্রম করছে, তো অবভিয়াসলি এটা সমদ্রুতিতে আছে, তাই না? স্ট্রেট লাইনে যাচ্ছে, প্রতি সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, কারণ এখানে কোনো আঁকা বাঁকা পথ নেই। তাহলে যা দূরত্ব তাই সরণ। ধরো এই পথ থেকে এই পথে গেল, এই যে এটা একটা দূরত্ব অতিক্রম করলো, সরণও তো এই ক্ষেত্রে এটাই, কারণ দূরত্বটা সরলরেখা বরাবর আছে। মনে করো বলেছিলাম অতিক্রান্ত দূরত্ব ইজ লেস দ্যান ইকুয়াল টু সময়, সরণ লেস দ্যান ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব। তাহলে সরণ অতিক্রান্ত দূরত্বের সমান কখন হয়? যখন এটা স্ট্রেট লাইনে থাকে। তাহলে যেহেতু সমবেগ মানে তোমার স্ট্রেট লাইনে যেতে হবে, আর এটা সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, তাহলে এটা হয়ে গেল সমদ্রুতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে সমবেগে গতিশীল বস্তু সমদ্রুতিতে সরলরেখা বরাবর চলে। ঠিক আছে, এটা হলো সমবেগের একটা সিম্পলিফাইড টার্ম। এই টার্মটা অনেক সময় কিন্তু পরীক্ষায় এক্সপ্লেন করতে দেয়। এরপরে কি আছে? এরপরে আছে হলো অসমবেগ। অসমবেগ বলতে কি বোঝায়? অসমবেগ বলতে বোঝায় সময়ের সঙ্গে বস্তুর বেগের মান বা দিক
অথবা মান ও দিক উভয় পরিবর্তিত হলে বস্তুর বেগকে অসমবেগ বলে। এবার দেখো বেগের কি কি, বেগ যেহেতু ভেক্টর রাশি, এর একটা মান আছে, এর একটা অভিমুখ আছে, ঠিক আছে। তাহলে নয়ের বেগের অসমবেগ মানে জিনিসটা অসমান হবে, নয়ের মান চেঞ্জ হবে, নয়ের অভিমুখ চেঞ্জ হবে, নয়ের মান আর দিক, মান আর অভিমুখ দুটোই একসঙ্গে চেঞ্জ হবে, সেটাই লেখা আছে। সময়ের সঙ্গে বস্তুর মান বা দিক অথবা মান ও দিক উভয় পরিবর্তিত হলে বস্তুর বেগকে আমরা অসমবেগ বলি। যেমন একটা বক্রপথে যাচ্ছে, এই ক্ষেত্রে কি হবে, আমি ধরলাম এই ক্ষেত্রে এ সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, সমান সময়ের ব্যবধানে সমান সরণ হচ্ছে, এটা যদি আমি ধরে নিই তাহলে এখানের মান চেঞ্জ হচ্ছে না, কিন্তু কি এর অভিমুখ দেখো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি অভিমুখ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই এটা একটা অসমবেগ। তাহলে সমবেগ একমাত্র সম্ভব হলো সরলরেখায়, আর সরলরেখা বাদে অন্য যে কোনো পথে আমাদের অসমবেগ সম্ভব, ঠিক আছে। এই যে আমরা ধরো রাস্তায় গাড়ি চলে, এগুলো সব কিন্তু অসমবেগে চলছে, কারণ পুরো স্ট্রেট গাড়ি কোনো মানে কেউ চালাতে পারে না, গাড়ি একটু আধটু বাগবেই, সিগন্যালের জন্য হোক, অন্যান্য গাড়ির জ্যামের জন্য হোক, একটু আধটু গাড়ি বাগবেই। তাহলে আমাদের কিন্তু রিয়েল লাইফে অসমবেগই চলে, সমবেগ চলে না। আর হ্যাঁ একটা কথা, যেমন বলেছিলাম দ্রুতিকে আমরা ইংলিশে বলি স্পিড, তেমন বেগকে ইংলিশে বলি আমরা ভেলোসিটি, ঠিক আছে। এটা কিন্তু আলাদা, স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্টটা কিন্তু আলাদা, সেটা আমি তোমাদের বলবো এক্ষুনি, আমি দেখাবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটোর মধ্যে। ওটা দূরত্ব পরিবর্তনের হার, এটা সরণ পরিবর্তনের হার, ঠিক আছে। আমি আসবো ওই ব্যাপারটায় আবার। যাক, এরপর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই, কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। এই কোয়েশ্চেনটা প্রচুরবার পরীক্ষায় আসে, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। এর মানেটা কি, এর মানেটা আমরা একটু দেখে নিই। এর মানেটা আমাদের এটাই বলছে, এই ধরো সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই, কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। এর মানে হলো, ধরো যে বস্তুটা সমবেগ সম্পন্ন, এক্ষুনি কি বললাম, সমবেগ সম্পন্ন বস্তু, সমবেগ গতিশীল বস্তু সমদ্রুতিতে সরলরেখা বরাবর চলে, তাহলে সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই। যেমন এটা একটা স্ট্রেট লাইন, ধরো এই টাইমের মধ্যে, ধরো এই টি টাইমে ভি ডিস্টেন্স অতিক্রম করছে, প্রত্যেকবার টি টাইমে ভি ডিস্টেন্স অতিক্রম করছে, তাহলে এর সমদ্রুতিতে আছে। আর দেখ এর অভিমুখ চেঞ্জ হয়নি, তাহলে এর কি, এর অভিমুখও সেম আছে, রাইট। তাহলে এটা একটা সমবেগ সম্পন্ন বস্তু যেটা সমদ্রুতিতে আছে, তার সমবেগ সম্পন্ন হলে সমদ্রুতিতে থাকতেই হবে, কারণ বেগের যে মানটা, তাই না, বেগের যে মানটা মানে সময়ের সঙ্গে সরণের পরিবর্তনের হার, ওটা কখন সমান থাকবে, যখন সরল রেখায় চলবে, তাহলে ওই সরণটাই দূরত্ব হয়ে যাবে, তাহলে সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই, স্বাভাবিক। কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তু, ধরো এটা একটা এরকম আঁকা বাঁকা পথে যাচ্ছে, তো এই থেকে এই টাইম ও টি টাইমে মানে টি টাইমে ও ভি ভেলোসিটি মানে ভি স্পিডে গেল, এই টি টাইমে ও ভি স্পিডে গেল, এই টি টাইমে ও ভি স্পিডে গেল, তাহলে দেখো প্রত্যেকটা ইন্টারভ্যালে কিন্তু ওর স্পিডটা সেম আছে, মানে এটা কিন্তু সমদ্রুতিতে যাচ্ছে, কিন্তু দেখেন অভিমুখ কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এই কি সমবেগ সম্পন্ন, তাহলে এই সমবেগ সম্পন্ন হতে পারছে না। এটাই এখানে বলা হচ্ছে, সমবেগ সম্পন্ন বস্তু হলে সমদ্রুতি সম্পন্ন হবেই, কিন্তু যদি সমদ্রুতি সম্পন্ন হয় তাহলে সমবেগ সম্পন্ন নাও হতে পারে, কারণ সমদ্রুতি সম্পন্নতে আমাদের কোনো অভিমুখের কথা নির্দিষ্ট করা থাকে না, তাই না, কারণ দ্রুতি স্কেলার রাশি, তাই জন্য এইটা হলো সমদ্রুতি সম্পন্ন, কিন্তু এ সমবেগ সম্পন্ন নয়, ঠিক আছে। যাক, এবার আসি গড় বেগ। গড় বেগ কি, বস্তুর বেগ অসম হলে বিভিন্ন বেগে বস্তুর মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে বস্তুর গড় বেগ পাওয়া যায়। তাহলে যেমন গড় দ্রুতি আমরা মেপেছিলাম, যখন অসম দ্রুতি হয় তখন আমরা গড় দ্রুতি মাপি, কি করেছিলাম, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাই তো। কিন্তু এখানে কি, এটা তো বস্তুর বেগ অসম হলে, বস্তুর বেগ অসম মানে বস্তুর মান চেঞ্জ হয়ে যেতে পারে বা বস্তুর অভিমুখ চেঞ্জ হয়ে যেতে পারে, বিভিন্ন বেগে বস্তুর মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে বস্তুর গড় বেগ পাওয়া যায়। তাহলে গড় বেগ মানে মোট সরণ বাই মোট সময়, আর সরণ মানে নির্দিষ্ট দিকে। এবার তুমি এই এক্সাম্পলটা দেখো, এখানে ধরো একটা বস্তু প্রথমে এরকম 6 মিটার 5 সেকেন্ডে গেল, তারপরে আরো 6 মিটার 6 সেকেন্ডে গেল, তারপর আরো 5 মিটার 3 সেকেন্ডে গেল, তাহলে এরকম কি এরকম গেল, ঠিক আছে। মানে প্রথমে ইস্ট ডিরেকশনে গেল, আমি এই জন্য ডিরেকশনটা লিখে দিয়েছি, প্রথমে ইস্টে গেল পূর্ব দিকে, তারপর নর্থে গেল, ঠিক আছে। তাহলে এবার আমাকে যদি বলে এর গড় বেগ কত, তাহলে আমরা কিভাবে বার করব, এর গড় বেগ হবে, এর গড় বেগ কি হবে, মোট সরণ, আমাকে সরণটা দেখতে হবে, কিন্তু আমার কিন্তু দূরত্ব না, দ্রুতি মাপলে আমি টোটাল দূরত্ব মাপতাম 6 + 6 + 5, এখানে কিন্তু আমাকে মোট সরণ দেখতে হবে, তাহলে সরণ কি এই পথ থেকে এই পথ, ঠিক আছে। এটা কত, এটা 5 আর এটা টোটাল 12, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি এটা হবে হলো √5² + 12² মিটার মানে 13 মিটার, তাহলে এটা হলো 13 মিটার। এই যে এইটা হলো সরণ, প্রাথমিক পয়েন্ট আর অন্তিম পয়েন্টের মধ্যে সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে। তাহলে 13 আর মোট সময় কত, 5 + 6 + 3, কত 5 + 6 + 3 মানে
14। এবার আমাকে আমার ডিরেকশন মেনশন করতে হবে এই ক্ষেত্রে। আমাদের কিন্তু ডিরেকশন মেনশন না করলে কোনোদিন বেগ পূর্ণ হবে না, বেগের অ্যান্সার, কারণ বেগ একটা ভেক্টর রাশি। তুমি যদি বলে বেগের মান বলো, তাহলে শুধু মান লিখে ছেড়ে দিলে, কিন্তু যদি বেগ বলে তোমাকে অবশ্যই ডিরেকশন মেনশন করতে হবে, কারণ বেগ একটা ভেক্টর রাশি। ডিরেকশন কি করে বুঝবে? এটা ইস্ট ডিরেকশন, এটা নর্থ ডিরেকশন, আমরা যাচ্ছি এরকম ডিরেকশন, তাই দেখো এরকম কিভাবে হবে, মানে এই দিকটা আর এই দিকটা কি, এই দিকটা অবশ্যই নর্থ ইস্ট, মানে যেটাকে আমরা বলি উত্তর পূর্ব। তাহলে গড় বেগ এত, 13/14 মিটার পার সেকেন্ড নর্থ ইস্ট দিকে। বুঝতে পেরেছো? এটা হলো তোমার উত্তর। আশা করি গড় বেগ ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য। দ্রুতি আর বেগের মধ্যে কি কি পার্থক্য আছে? প্রথমেই যে সচল বস্তুর একক সময় অতিক্রান্ত দূরত্ব হলো দ্রুতি, আর সচল বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। এই জিনিসটা জানোই। দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। সমদ্রুতি বিশিষ্ট বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, আর সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবে। এই তিনটে পয়েন্টে তোমাদের আমি বোঝালাম, আর তোমরা জানো এখন। এবার চতুর্থ পয়েন্টটা কি বলছে? সচল বস্তুর গড় দ্রুতি শূন্য হতে পারে না, কিন্তু সচল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে। এই জিনিসটার মানে কি? সচল বস্তু, একটা বস্তু চলছে, ঠিক আছে, একটা বস্তু চলছে, ধরো এখান থেকে চলছে, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, গিয়ে আবার সেই আলটিমেটলি আমি ধরলাম এখানেই ফিরে এলো। তাহলে ও তো পথ, ও তো দূরত্ব অতিক্রান্ত, মানে দূরত্ব অতিক্রান্ত করেছে। এই পথের একটা দূরত্ব হবে, এই পথের একটা হবে, এই পথের একটা হবে, তো এরকমভাবে দূরত্ব অতিক্রান্ত করে ও আবার ওর প্রথম পথে ফিরে এসছে, মানে প্রথম পজিশনে ফিরে এসছে। তাহলে এক্ষেত্রে মানে সচল বস্তু, একটা বস্তু চলছে, ঠিক আছে, তাহলে কি এর দ্বারা অতিক্রান্ত দূরত্ব কোনোদিন শূন্য হতে পারে? কোনোদিন পারে না। সে যখন চলছে, ও যাচ্ছে মানে একটা দূরত্ব কভার করছে, তাহলে ওর গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে? গড় দ্রুতি কি বলে? গড় দ্রুতি হলো মোট দূরত্ব বাই মোট সময়। তো তা দূরত্বই যখন কখনো শূন্য হবে না, এই দূরত্ব কখনো শূন্য হবে না, তাহলে কি গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে? কখনো শূন্য হতে পারে না। আমার হাতের লেখার জন্য সরি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি একটু তাড়াহুড়ো করে লিখেছি। যাক, আশা করি বুঝতে পারছো। তো মোট দূরত্ব কখনোই শূন্য হতে পারে না, তাই জন্য কোনোদিন গড় দ্রুতি শূন্য হতে পারে না একটা সচল বস্তুর ক্ষেত্রে। সচল মানে যে চলছে। কিন্তু দেখো সচল বস্তুর গড় বেগ কিন্তু শূন্য হতে পারে। কিভাবে? আমি এই এক্সাম্পলটার কথাই বলছি। এখানেও এরকম ডিস্টেন্স কভার করে আলটিমেটলি এই পজিশনে ফিরে এলো। এবার গড় বেগ মানে কি? গড় বেগ মানে মোট সরণ, একটা নির্দিষ্ট দিকে মোট সরণ বাই মোট সময়। তাই দেখো যখন ও শুরু করে আবার আলটিমেটলি একই বিন্দুতে ফিরে এলো, তাহলে ওর ক্ষেত্রে মোট সরণ কত হয়ে গেল? 0 হয়ে গেল না? তো 0 বাই সময়, তা 0 বাই এরকম মোট সময়, তাহলে ওটা তো 0 হবেই। তা বুঝতে পারছো? সচল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে যখন সরণ শূন্য হয়ে যাবে। আমি তোমার একটা খুব রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা পাথর তোমার হাতে আছে, তুমি পাথরটা উপরে মানে ছুড়লে, আবার তোমার হাতে এসে পড়লো, তাহলে পাথরটার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কিন্তু আছে, ওপরে গেছে আবার নিচে এসছে, কিন্তু সরণ কি? 0, কারণ তোমার হাত থেকে শুরু করেছিল, তোমার হাতেই এলো, তাহলে এর গড় বেগ কত হলো? 0। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো একটা রিয়েল লাইফ এক্সাম্পল। গড় বেগ 0 কিন্তু গড় দ্রুতি 0 নয়। ঠিক আছে, এবার আমরা চলে আসবো আমাদের নেক্সট টপিক, যেটা হলো ত্বরণ। তাহলে ত্বরণ কি সেটা আমরা এবার একটু দেখে নেব। ত্বরণ হলো যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, তবে তার বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ক্রমবর্ধমান বেগ নিয়ে বলতে কি বোঝাতে চাইছে? ধরো কোনো বস্তুর বেগ বাড়ছে, ধরো কোনো গাড়ি অ্যাক্সেলারেট হচ্ছে, মানে গাড়ি চালানো হবে শুরু করে, তো 10 থাকবে, 20, 30, 40 করে যে পজিশনে গিয়ে থামবে, সেটা একটা পজিশনে গিয়ে থামবে। তাহলে 10, 20, 30, 40 এভাবে যে বাড়ছে, তাহলে এই যে বেগ বৃদ্ধিটা হচ্ছে, বেগ বৃদ্ধি হচ্ছে মানে কি? নিশ্চয়ই অ্যাক্সেলারেটারে পা দিয়ে আছে, এই যে অ্যাক্সেলারেট হচ্ছে গাড়িটা, এটাকেই আমরা বলি ত্বরণ। যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, তবে তার বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। ঠিক আছে, তার ত্বরণ ইজিক্যাল টু কি? বেগের পরিবর্তন বাই সময়। জিনিসটায় আসবো, এক্ষুনি আসবো, চিন্তা করো না, আপাতত জেনে রাখো। ত্বরণ মানে হলো বেগের পরিবর্তন বাই সময়। মানে কেমন? মানে ধরো প্রথম সেকেন্ডে ছিল 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আবার 2 সেকেন্ড পর হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। প্রথম সেকেন্ডে ছিল 10 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এর ত্বরণটা কত হবে? এর বেগ বৃদ্ধি হার পেয়ে কত পেয়েছে? 20 মাইনাস 10, ঠিক আছে, 20 মাইনাস 10, এটা হলো বেগ বৃদ্ধির হার। আর কত সময়ের মধ্যে হয়েছে? আমি ধরলাম 2 সেকেন্ডের মধ্যে হয়েছে, তাহলে নিচে 2, তাহলে 20 মাইনাস 10 মানে 10 বাই 2 মানে 5, মানে 5 মিটার পার, আমি পরের পাতায় আবার ভালোভাবে বোঝাবো। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা হলো ত্বরণ, পরের পাতায় আবার ভালোভাবে বোঝাচ্ছি। যেমন ধরো অবাধে পতনশীল বস্তু একটা হলো ত্বরণ। যেমন ধরো কোনো বস্তু যখন উপর থেকে নিচে পড়ছে, তোর কন্টিনিউয়াসলি কিন্তু বেগ বাড়ছে, ওর বেগ একদম বাড়তে 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 একদম পড়ার পজিশনে এসে 0 হয়ে একদম পড়ে যায় মাটিতে,
কিন্তু ওর বেগ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তাহলে এই যে বাড়ছে জিনিসটা মানে কি এর মধ্যে ত্বরণ আছে, যেটা আগের চ্যাপ্টার মানে আগের পেজে যে এক্সাম্পলটা দেখালাম যে 20-10/2, কেন প্রথমে 10 মিটার পার সেকেন্ড বেগ ছিল, তারপরে 20 মিটার পার সেকেন্ড বেগ হলো, কত সেকেন্ডের ইন্টারভেলে বাড়লো, 2 সেকেন্ডের ইন্টারভেলে বাড়লো। তাহলে 20 - 10 10/2 মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার মিটার পার সেকেন্ড স্কোয়ার ব্যাপারটা আমি বোঝাচ্ছি। তো এই জিনিসটা হলো ত্বরণ। ত্বরণকে একটা মানে গাণিতিকভাবে প্রকাশ করা যায় A = ΔV/T। এই জিনিসটার মানে কি, ভি মানে জানো তোমরা যেটা বললাম, ভি মানে হলো ভেলোসিটি আর টি মানে সময়। এবার আমরা ত্বরণ মানে কি শিখলাম, বেগের পরিবর্তন বাই সময়, বেগ বাই সময় নয় কিন্তু, এটা কোনোদিন ভুল করো না। ত্বরণ মানে হলো বেগের পরিবর্তন, বেগ যে চেঞ্জ হচ্ছে সেটা। এই ডেল্টাটা আমরা সাধারণত ইউজ করি এই ডিফারেন্সটা, এই পরিবর্তনটা বোঝানোর ক্ষেত্রে। ঠিক আছে, ডেল্টা ভিটাকে তোমরা লিখতে পারো V2 - V1/T, মানে V2 হলো অন্তিম বেগ, V1 হলো প্রাথমিক বেগ, এটা মানেও ত্বরণ বোঝায়। টি হলো ওই টাইম ইন্টারভেলটা, যেই টাইম ইন্টারভেলে V1 থেকে V2 হয়েছে বেগটা। ঠিক আছে, এবার আসি মন্দন। মন্দন কিছুই না, ত্বরণের বিপরীত। ধরো যখন কোনো গাড়ি চলতে 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 হঠাৎ করে ব্রেক মারলো শেষে, তাহলে ব্রেক মারলে সঙ্গে সঙ্গে গাড়ি থেমে যায় না আস্তে আস্তে, মানে যদি আস্তে আস্তে ব্রেক মারে তাহলে আস্তে আস্তে গাড়ি থামে, মানে গাড়িটার বেগ আস্তে আস্তে কমছে। যদি কোনো বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে তবে বস্তুটির বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মন্দনকে ঋণাত্মক ত্বরণও বলা হয়। তাহলে যদি ক্রমহ্রাসমান মানে যদি মানে ধরো বস্তুটার বেগ আস্তে 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 কমছে, তাহলে সেটাকে আমরা বলি মন্দন। এটা ত্বরণের মতোই, জাস্ট উল্টোটা, ত্বরণটা বাড়াচ্ছে, মন্দনটা কমাচ্ছে। ঠিক আছে, এবার এদের একক কি, এককটা ভালো করে দেখো। বেগের একক কি, বেগের একক নিশ্চয়ই মিটার পার সেকেন্ড, আর নিচে সময় আছে তাহলে মিটার পার সেকেন্ড, আর নিচে আবার সময় সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো না। তাহলে এটাই হলো ত্বরণ বা মন্দনের একক। সিজিএস হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এফপিএস হলো ফুট পার সেকেন্ড স্কোয়ার। এবার আসে সমত্বরণ ব্যাপারটা কি, যদি বেগ পরিবর্তনের হার সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে তবে তাকে সমত্বরণ বলা হয়। মানে বুঝতেই পারছো সমত্বরণ কি হবে, তোমার বেসিক কনসেপ্টে কি বলছে, যে তোমার এই বেগ পরিবর্তনের যে হারটা আছে, এই বেগ পরিবর্তনের হারটাকে তোমায় সমান রাখতে হবে। ঠিক আছে, বেগ পরিবর্তনের হারটা যদি সমান থাকে প্রতি সময়ের ব্যবধানে, তাহলে সেটা হলো সমত্বরণ। মানে ধরো আমি তোমায় এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড থেকে স্টার্ট করলো, 2 সেকেন্ড পর গিয়ে ওর হলো 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আবার 4 সেকেন্ড, আবার আর মানে আরও 2 সেকেন্ড পর গিয়ে ওর বেগ হলো 15 মিটার পার সেকেন্ড, আরও 2 সেকেন্ড পর গিয়ে ওর বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, এখানে দেখো প্রতি 2 সেকেন্ডে ওর বেগ কত বাড়ছে, 5 মিটার পার সেকেন্ড করে। তাহলে এটা হলো সমত্বরণের উদাহরণ, মানে বেগ পরিবর্তনের হারটা সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকছে। ঠিক আছে, তবে তাকে সমত্বরণ বলা হয়। আর হ্যাঁ, অবশ্যই ত্বরণ যেহেতু একটা ভেক্টর রাশি, ত্বরণ কিন্তু ভেক্টর রাশি, মাথায় রাখবে, এখানে লেখা হয়নি। ত্বরণ বা মন্দন সেমই জিনিস, শুধু ধনাত্মক আর ঋণাত্মক, এটা কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, কারণ নির্দিষ্ট অভিমুখ আছে, কারণ যেহেতু বেগের নির্দিষ্ট অভিমুখ আছে। তাহলে যদি বেগ পরিবর্তনের হার সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে এবং কি থাকতে হবে, তার অভিমুখটাও অপরিবর্তিত থাকতে হবে। অভিমুখ অপরিবর্তিত, অভিমুখ অপরিবর্তিত থাকতে হবে, তাহলে হবে সমত্বরণ। মানে কি, সমত্বরণও সম্ভব শুধুমাত্র স্ট্রেট লাইনে। ঠিক আছে, তাহলে সমত্বরণ সমবেগ স্ট্রেট লাইনে সম্ভব, কারণ আমাদের অভিমুখ অপরিবর্তিত রাখতে হবে। ঠিক আছে, যেটা আইডিয়ালি আদর্শভাবে আমাদের রিয়েল লাইফে ঘটে না। ঠিক আছে, এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো স্থিতি বা গতি। এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। স্থিতি বা গতি সবই আপেক্ষিক, চরম স্থিতি বা চরম গতি বলে কিছু হয় না। এই জিনিসটা আমি তোমাদের বোঝাচ্ছি, একটু ভালো করে মন দিয়ে শোনো। যেমন তোমাদের সেই এক্সাম্পলটা দিয়েছিলাম মনে আছে, আমরা ট্রেনের মধ্যে বসে আছি, ট্রেনটা পৃথিবীর মধ্যে চলছে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে আমরা কিন্তু ট্রেনের সাপেক্ষে স্থির, ট্রেনের মধ্যে যদি বসে থাকি আমরা ট্রেনের সাপেক্ষে স্থির, ট্রেনটা চলছে। আবার আমরা পৃথিবীর সাপেক্ষে কিন্তু আমরা গতিশীল, কারণ আমরা ট্রেনটার মধ্যে বসে আছি আর ট্রেনটা নিজেই গতিশীল, তাই না? ভালো করে ভেবে দেখো, ধরো তুমি একটা চেয়ারে বসে আছো তোমার বাড়িতে, ট্রেন ছাড়ো, তুমি ধরো একটা চেয়ারে বসে আছো তোমার বাড়িতে। এবার তোমার মনে হচ্ছে তুমি আপাতভাবে স্থির, মানে তোমার মনে হচ্ছে তুমি একদম স্থির, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, পৃথিবী তো নিজেই সূর্যকে কেন্দ্র করে মানে ঘুরছে, মানে সারাদিন সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে তুমি কি করে স্থির হতে পারো? তুমি তো পৃথিবীর মধ্যেই একটা বস্তু, তাই না? আবার ধরো তুমি যদি বলতে চাও কোনো বস্তু গতিশীল, ধরো রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে সেটা গতিশীল, পৃথিবী তো নিজেই ঘুরছে, তাহলে ও আর কি গতিশীল হবে? ও তো ওর সাপেক্ষে স্থিরই মনে হবে। এটাই এর মানে যে কোনোদিন কোনো বস্তু চরম স্থিতি মানে একদম অ্যাবসলিউটলি ওটা স্থিরই এটা আমরা বলতে পারবো না, কারণ যদি আমরা নির্দেশ তন্ত্রটা পাল্টে দিই, আমরা যদি অন্য কারো রেফারেন্সে দেখি, আমরা দেখবো ওটা গতিশীল। আবার যদি আমরা বলি কোনো বস্তু অ্যাবসলিউটলি গতিশীল, সেটা আমরা বলতে পারবো না।
কারণ যে গতিশীল বস্তু সেও আবার কারোর সাপেক্ষে স্থির, কারণ সেও যদি চলছে তা সে আবার যে নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমরা তাকে দেখছি সেই নির্দেশতন্ত্রও যদি চলছে তাহলে সে কি হয়ে যাবে, সে স্থির হয়ে যাবে না। তাহলে এর জন্য বলছে চরম স্থিতি বা চরম গতি বলে কিছু হয় না, অ্যাবসলিউট রেস্ট আর অ্যাবসলিউট মোশন বলে কিছু হয় না, সবকিছুই আপেক্ষিক। আমরা যে বলছি কোনো বস্তু স্থির বা কোনো বস্তু গতিশীল, এই সবটাই আমরা আপেক্ষিকভাবে বলছি, মানে কারোর রেসপেক্টে কারোর রেফারেন্সে বলছি, ঠিক আছে। এই যে পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আমাদের যে পুরো সৌরজগৎ, মানে আমাদের যে পুরো সৌরজগৎটা আছে, এই সৌরজগৎ এরকম আমাদের সৌরজগতের মতো আরো অনেক সৌরজগৎ আছে, তারা পরস্পরের মধ্যে ঘুরছে। এগুলো একটা কিসের মধ্যে পড়ে, একটা ছায়াপথের মধ্যে পড়ে, ছায়াপথগুলো পরস্পরের মধ্যে ঘুরছে। তাহলে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড কন্টিনিউয়াসলি ঘুরছে, তো সেই দিক থেকে আমরা কোনোদিনই কোনো বস্তুকে স্থির বা গতিশীল আখ্যা দিতে পারবো না, কারণ সবই আমরা একটা নির্দিষ্টতন্ত্রের সাপেক্ষে দাঁড়িয়ে বলছি, ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা দুটো অঙ্ক দেখে নেব, ঠিক আছে, আমরা দুটো অঙ্ক দেখে নেব। এবার প্রথমে এই অঙ্কটা দেখি। একটি গাড়ি ইউ সমদ্রুতিতে কলকাতা থেকে মধুপুরে গেল এবং ভি সমদ্রুতিতে মধুপুর থেকে কলকাতা ফিরে এলো, গাড়িটির গড় দ্রুতি নির্ণয় করো, ঠিক আছে। এবার গাড়িটির গড় দ্রুতি নির্ণয় করতে বলে, তাহলে গড় দ্রুতি মানে কি জানি আমরা, প্রথমেই লিখে নিই। গড় দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাই তো, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এবার ধরো কলকাতা থেকে মধুপুর বলেছে, তাই তো, কলকাতা থেকে মধুপুর ধরে নাও, এটা কলকাতা এটা মধুপুর, এদের মধ্যে ডিস্টেন্স হলো এক্স, ঠিক আছে। তাহলে ইউ সমদ্রুতিতে গেছে, তাহলে যাওয়ার সময় গেছে ইউ সমদ্রুতিতে, আর ফেরার সময় ফিরেছে কত, ভি সমদ্রুতিতে, মধুপুর থেকে কলকাতা ফিরে এসছে। গাড়িটির গড় দ্রুতি, তাহলে আগে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, এক্স গেছে এক্স এসছে, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব হলো 2x, আর সময় কত লেগেছে, যাওয়ার সময় ইউতে গেছে, আসার সময় ভিতে এসছে, ঠিক আছে। এবার তোমার কাছে তুমি দ্রুতি জানো আর তুমি দূরত্ব জানো, তাহলে তুমি সময় বের করতে পারবে। সময় মানে কি হবে, সময় মানে হবে হলো দূরত্ব বাই দ্রুতি, দেখতেই পাচ্ছ সময় মানে দূরত্ব বাই দ্রুতি। তাহলে প্রথম ক্ষেত্রে যাওয়ার জন্য কত সময় লেগেছে, এক্স বাই ইউ, আর আসার ক্ষেত্রে কত সময় লেগেছে, এক্স বাই ভি, ঠিক আছে। তাহলে এক্স বাই ইউ প্লাস এক্স বাই ভি, ঠিক আছে। এটা যদি আমরা সলভ করি তাহলে কি হবে, 2x বাই ইউভি, এক্সটা তুমি কমন নিয়ে নাও, ভি প্লাস ইউ, এক্স এক্স কেটে যাবে, তাহলে হবে 2uv বাই ইউ প্লাস ভি। তাহলে এটা হয়ে গেল তোমার একটা গাড়ির, মানে এটা হলো এই প্রশ্নের উত্তর, ঠিক আছে। এক্স বাই ইউ প্লাস এক্স বাই ভি কেন হয়েছে আশা করি বুঝতে পেরেছো, কারণ তার দূরত্ব এক্স, সে গেছে ইউতে, তাহলে তার কত সময় লাগবে, সময় মানে দূরত্ব বাই দ্রুতি, তাহলে এক্স বাই ইউ। সিমিলারলি ফেরার সময় এক্স বাই ভি, তাই হলো 2uv বাই ইউ প্লাস ভি, ঠিক আছে। আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা একটু ভালো করে মন দিয়ে দেখো, ঠিক আছে। একটি বস্তু কণা 7 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলছে, ঠিক আছে। কণাটি 4 সেকেন্ডে বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করে এবং 10 সেকেন্ডে বৃত্তাকার পথটি সম্পূর্ণ করে। প্রতি ক্ষেত্রে গড় দ্রুতি ও গড় বেগ নির্ণয় করো। তাহলে দেখো আমাদের গড় দ্রুতি আর গড় বেগ এই ক্ষেত্রে দুটোই নির্ণয় করতে বলে। তাহলে 7 সেমি বৃত্তাকার পথ, ঠিক আছে। এটা বৃত্তাকার পথ যদি আমরা আঁকি, আমার বৃত্ত খুব একটা ভালো হয় না, ঠিক আছে, তোমরা জাস্ট অঙ্কটায় মন দিও, আমার আঁকাতে না। তাহলে এটা 7 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত, ঠিক আছে। এটা হলো তার একটা ব্যাসার্ধ, ও এ ধরে নিলাম। 7 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলছে, কোনটি 4 সেকেন্ডে বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করে। আগে এই ফার্স্ট পার্টটা করি, 4 সেকেন্ডে বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করে। তাহলে বৃত্তাকার পথের অর্ধেক মানে কি, সাপোজ ধর এইখান থেকে শুরু করলো, অর্ধেক মানে ও পুরো এই পয়েন্ট অবধি এলো, মানে অর্ধবৃত্ত কমপ্লিট করলো। তাহলে এই যে যতক্ষণে মানে অর্ধপথ অতিক্রম করলো, এটা 4 সেকেন্ড অতিক্রম করলো। তাহলে এই ক্ষেত্রে গড় দ্রুতি আর গড় বেগ কত হবে, ফার্স্ট কেসে গড় দ্রুতি কত হবে, গড় দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এবার মোট অতিক্রান্ত দূরত্ব কত বলো তো, টোটাল বৃত্তের পরিধি কত, টোটাল বৃত্তের পরিধি হলো 2 পাই আর কত 7, তাই তো, 2 পাই 7 সেন্টিমিটার, এটা হয় হলো 44 সেন্টিমিটার, আমি পাইকে 22/7 ধরেছি, ঠিক আছে। তাহলে 44 সেন্টিমিটার, তাহলে যতক্ষণে অর্ধবৃত্ত অতিক্রম করবে মানে কি 44/2, রাইট। তাহলে অর্ধবৃত্তের পরিধি মানে 44/2 সেন্টিমিটার, ঠিক আছে, মানে 22 সেন্টিমিটার। তাহলে গড় দ্রুতির হিসাবের ক্ষেত্রে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব হলো 22 সেন্টিমিটার, আর কত সেকেন্ডে গেছে, 4 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এটা সেন্টিমিটার পার সেকেন্ড, ইউনিট লিখতে কিন্তু কোনোদিন ভুলবে না। তা 22/4 করে কত হবে, 5.5 সেন্টিমিটার পার সেকেন্ড,
ঠিক আছে। এবার গড় বেগ, এই কেসে গড় বেগ মানে কি, যখন 4 সেকেন্ডে বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলো। এবার বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করছে মানে কি, এখান থেকে এখানে যাচ্ছে, ধর এই পয়েন্টটার নাম বি। তাহলে এবার আমাদের যখন গড় বেগ বের করতে হবে, আমাদের চাই এখানে সরণ বাই সময়। তাহলে সরণটা কত অ্যাকচুয়ালি, এ বি না? ভালো করে ভেবে দেখো, দূরত্বের সময় আমরা টোটালটা ধরলাম, কিন্তু সরণের সময় তো আমরা শুধু এইমাত্র প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে দূরত্বটা ধরবো। তাহলে এটা কত, এবি মানে ওর ব্যাসটা, ওর ব্যাসার্ধ 7, তাহলে ব্যাস কত 14, স্বাভাবিক। তাহলে 7 × 2 ওপরে, আশা করি বুঝতে পেরেছো। আর কত সময় লেগেছে, 4, তাহলে এটা হলো সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 14/4 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো ওর গড় বেগ, বুঝতে পেরেছো? 3.5 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। হ্যাঁ, এবার সেকেন্ড পার্টটা কি বলছে দেখো। সেকেন্ড পার্টটাই বলেছে 10 সেকেন্ডে বৃত্তাকার পথটি সম্পূর্ণ করে। তাহলে এই ক্ষেত্রে গড় দ্রুতি ও গড় বেগ কত? এই ক্ষেত্রে গড় দ্রুতি কত হবে? এই ক্ষেত্রে গড় দ্রুতি হবে 10 সেকেন্ডে বৃত্তাকার পথটি সম্পূর্ণ করে। এবার সম্পূর্ণ বৃত্তাকার পথ করে মানে কি, ধরো এখান থেকে শুরু করে আবার ঘুরে এখানেই এসছে, তাহলে পুরো বৃত্তের পরিধিটা অতিক্রম করেছে। বৃত্তের পরিধি কত, 44 ছিল, তাহলে 44/10 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 4.4 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। কিন্তু গড় বেগ কত হবে আশা করি তোমরা বলতে পারবে। এবার বলো সরণটা কত যদি পুরো বৃত্তাকার অতিক্রম করে, এখান থেকে শুরু করে ঘুরে আবার এখানে এলো, সরণটা 0। হ্যাঁ, সরণটা 0, কারণ এর তো কোনো আলটিমেট ফার্স্ট পজিশন আর লাস্ট পজিশনের মধ্যে কোনো চেঞ্জই হয়নি। তাহলে সরণটা 0, তাহলে 0/10 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে অ্যান্সার 0 সেন্টিমিটার পার সেকেন্ড। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল, কারণ গড় দ্রুতি আর গড় বেগটা ভালোভাবে বোঝা গেছিল, ঠিক আছে। যেগুলো করলাম সেগুলো মোটামুটি দেখো, কোনো ধরনের যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, সেই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবং ভালো করে বাড়িতে পড়তে থাকো, ঠিক আছে। আজকে এত অবধি থাকলো, পরের দিন আমরা অন্য কোনো একটা জায়গা থেকে শুরু করবো চ্যাপ্টারটা, ঠিক আছে। কিপ লার্নিং। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো।